জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। সীমান্তে অবৈধভাবে বেড়া নির্মাণ ইস্যুতে তলব করে ঢাকার উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব ডক্টর তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে বেরিয়ে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। প্রণয় ভার্মা আরও বলেন, সীমান্তে যেসব অপ্রীতিকর অবস্থা চলছে তা নিরসনে দুই দেশের বোঝাপড়ার মাধ্যমে শান্তি বাস্তবায়ন হবে। সীমান্তে অপরাধ কমাতেও ঢাকার সহযোগিতা আশা করেন তিনি। এর পাশাপাশি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশে চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও কথাবার্তা হয় বলেও জানান ভারতীয় হাই কমিশনার। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. জনাব প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের আমলে করা অসম চুক্তি বাতিলের জন্য ফেব্রুয়ারিতে ভারত সফর করবে বাংলাদেশের প্রতিনিধি দল। সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদেরকে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ারেলা কাঁটাতারের বেড়া দিছে। এই জন্যই তো এই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। পূর্বাচল নতুন শহরে প্রকল্পে সরকারি প্লটের 60 কাঠা জমি বেআইনিভাবে নিজের ও পরিবারের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে 5 কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এর আগে গত 26 ডিসেম্বর এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, রাজনৈতিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় নিজ ও পরিবারের 6 সদস্যের নামে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। সবগুলো প্লটই পূর্বাচল 27 সেক্টরের কূটনৈতিক জোনে অবস্থিত। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলা তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতি দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের উপর। বিরোধী দলের প্রধান কেমি ব্যাডেনচের দেয়া টুইটের বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। টিউলিপ সিদ্দিক মূলত ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি সামাল দেয়া। কিন্তু বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অবকাঠামোগত উন্নয়ন ব্যয় থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম আসায় তাকে বরখাস্তের দাবি জোরালো হচ্ছে। এদিকে তদন্তে দোষী প্রমাণে টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
লন্ডনে টিউলিপের সম্পত্তির হিসাব অনুসন্ধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। লন্ডনে শেখ হাসিনার মালিকানাধীন বাড়িতে থাকতেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তার মতে টিউলিপের ব্যবহৃত বাড়ি ও সম্পত্তির উৎস খতিয়ে দেখা উচিত। যুক্তরাজ্যের সাপ্তাহিক সংবাদপত্র সানডে টাইমসকে ইউনূস আরও বলেন, সহজ ভাষায় ডাকাতির মাধ্যমে অর্জিত হলে সেসব সম্পত্তি বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দিতে হবে টিউলিপের। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লেবার পার্টির নেতা। অন্তর্বর্তী সরকার দেশে ইতিহাসের সেরা সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বাংলাদেশকে এশিয়ার বিপণন হাব হিসেবে গড়ে তুলতে দেশটির প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিনিয়োগের সুফল হিসেবে বাংলাদেশে যুব শক্তির সুবিধা তুলে ধরেন তিনি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তাও কামনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত গুল ব্র্যান্ডসেন বলেন, জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশটির জোরালো সমর্থন জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন রাষ্ট্রদূত। সংস্কারের সূচনা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে সরকারের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানান নরওয়ের প্রধানমন্ত্রী। একসাথে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন সম্ভব নয় জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। দুপুরে নির্বাচন কমিশনের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। কেউ কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, যেহেতু একটা পর্যায়ে গিয়ে এটা আমাদেরকেই কন্ডাক্ট করতে হবে এবং আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন দেয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। মূলত বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে বলে জানান আমির খসরু। এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। যেসব সংস্কার ঐক্যমতে না পৌঁছাবে সেসব সংস্কার নির্বাচনী সরকারের মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেন আমির খসরু। একই সাথে ইউরোপীয় যেসব বিনিয়োগকারী এদেশে বিনিয়োগ করতে চায় তাদেরকেও সাধুবাদ জানিয়েছে বিএনপি। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিকভাবে একটু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমাদের সাথে, তাদের অর্থনীতির। তারপরে হচ্ছে রিফর্মস, যে সংস্কারগুলোর ব্যাপারে যে আলাপ আলোচনা হচ্ছে, সেই রিফর্মসের ব্যাপারে আমাদের ভাবনা কি। চাঁদা টাকা না পেয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যবসায়ীদের বলেন, কাউকে যেন 1 টাকাও চাঁদা না দেয়া হয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি এবং দখলদারিত্ব যেন না থাকে। আসলে এতগুলো মানুষ কেন জীবন দিল কিংবা আহত হলো? একটা স্থায়ী পরিবর্তনের জন্য, একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। তো আগের যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। জনগণের কল্যাণে ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, গত 5 মাসে রাজস্ব আয় কমেছে 42,000 কোটি টাকা।
আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। এই খরচটা তো আমার মেটাতে হবে। একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট সেই জায়গাটা থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে। অজনপ্রিয় হওয়ার তো আমি কোনো কোশ্চেনই দেখছি না। অজনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তবে নতুন করে আরও 3টি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্যের ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্ট। CNN জানায়, আর্চার ও লিডিয়া অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে এলেও সানসেট, উডলে ও অলিভাসের মতো এলাকায় নতুন করে ছড়িয়ে পড়তে পারে দাবানল। এছাড়া প্যালিসেডস ও ইটনের প্রায় 90% এলাকা এখনও দাবানলে জ্বলছে। কেনেথ হার্স্ট, প্যালিসেডস ও ইটন মিলিয়ে দাবানল ছড়িয়েছে 38,276 একরেরও বেশি অঞ্চলে। খেলার খবর, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করল বিসিবি। শনিবার বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিবের জায়গা হয়নি 15 সদস্যের স্কোয়াডে। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া আফিফ হোসেন ও হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকেও রাখা হয়নি। চোট কাটিয়ে শান্ত ছাড়াও দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। জাতীয় দলের বাইরে হয়ে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট খেলবেন নাহিদ রানা। ওয়ানডে অভিষেক না হওয়া পারভেজ ইমনও আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। বিদায়ী বছরে উইন্ডিজ সিরিজ খেলা অধিকাংশ ক্রিকেটারই খেলবেন আসন্ন মেগা আসরে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।